মঈন খান ও আমির খসরুকে প্রধান করে বিএনপির দুই কমিটি। জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা পরিবারের আর এক গোপন বিষয় এবার প্রকাশ্যে। ফ্যাসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে তা ভেঙে দেওয়ার ঘোষণা হাসনাত আবদুল্লাহর। আরও 2 দিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র বিক্রি। ভারত থেকে 1100 কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ। 2 রাউন্ড শেষে বিপিএল এর দেশি ক্রিকেটারদের জয় জয়কার। স্বর্ণের খনির সন্ধান পেল পাকিস্তান। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের জুলাই মাসের মধ্যেই করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। বৈঠক সম্পর্কে জানানো হয়, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও সাইবার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করে জাতির সামনে তুলে ধরতে 2টি বিশেষ কমিটি গঠন করেছে দলটি। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে প্রধান করে প্রফেসর এ.কে.এম. ওয়াহিদুজ্জামান ও ব্যারিস্টার কায়সার কামাল সহ একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি 2টি অবিলম্বে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় এসেছে জাতিসংঘের অ্যাসেসমেন্ট টিম। মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি। লুইস বলেন, জাতিসংঘ নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবে সব রাজনৈতিক দলের সাথে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপির 8 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশে কাজ করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানান গোপন বিষয় সামনে আসছে। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পর এবার রোষানলে পড়েছেন সজীব ওয়াজেদ জয়। এমনকি তার সংসার ভাঙার খবরও এসেছে সামনে। জয় নিজেই জানিয়েছেন ক্রিস্টিন এবং তিনি আর একসঙ্গে নেই। প্রায় 3 বছর আগে তারা আলাদা হয়েছে। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই কথা জানান দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর একটি রিপোর্ট ফাঁস করা হয়। জয়ের দাবি, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। FBI তদন্তে ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসাবে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। সে তথ্যের ভুল ধরতে গিয়ে জয় জানান তার প্রায় 3 বছর আগে আলাদা হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা। আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে। মঙ্গলবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পথসভায় এই হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে এই গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। হাসনাত আবদুল্লাহ বলেন, যেসব টকশো, যেসব মিডিয়া পাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন, আপনারা এই ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে এতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন সেই কলমগুলো ভেঙে দেব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেই সব মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য গত বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রি সহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে।
আরও 1-2 দিন সময় লাগবে। আগামী বৃহস্পতিবার থেকে বিক্রি সহ সব ধরনের কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সোমবার দুপুর 12টার পর সেবা চালু হওয়ার কথা থাকলেও আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়েছে। এর মধ্যে ভারত থেকে ডিজেল কিনতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সভায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এতে খরচ হবে 1,137 কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানায় বয়লার বিস্ফোরণে 2 জন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। নিহত রাম ও মিল্টনের বাড়ি একই উপজেলার সিঙ্গিয়া গ্রামে। আহতের মধ্যে আলমগীরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বলুয়ার বাস স্ট্যান্ড সংলগ্ন আদর্শ পাড়াতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের ডিজাইন কারখানার ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ সেটি বিস্ফোরণ হয়ে যায়। এতে ওই কারখানার শ্রমিক মিল্টন হোসেন ও রাম বিশ্বাস ঘটনাস্থলেই মারা যায়। আহত আরও 2 জন শ্রমিক। তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোরে পাঠানো হয়। এবার খেলার সংবাদ। ঢাকা সিলেট ঘুরে বিপিএল উৎসব এখন বন্দর নগরী চট্টগ্রামে। সাগরিকায় 16 জানুয়ারি থেকে শুরু হবে এবারের আসরের 3য় রাউন্ড। তার আগে প্রথম 2 রাউন্ড শেষে ব্যাটে বলে সেরা পাচ্ছে আধিপত্য বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাটিংয়ে রান সংগ্রহকে যেমন এগিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা, বোলিংয়েও দেখা যাচ্ছে একই চিত্র। এবারের বিপিএলের শুরু থেকে প্রচুর রান হচ্ছে। মিরপুর শেরেবাংলার প্রচলিত রানের খরা এবার আর দেখা যায়নি। সিলেটের ভেন্যুতে বরাবর ব্যাটিং বান্ধব, তাই বিপিএলে ব্যাটাররা করেছেন রানের উৎসব। মোট 2 পর্ব মিলিয়ে 20 ম্যাচ শেষে ব্যাটিং রানের হিসেবে সবার উপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। 6 ম্যাচে 6 বার ব্যাট করেছেন জাকির, রান 251, গড় 50.20, যার মধ্যে আছে 3টি হাফ সেঞ্চুরি। তালিকায় দ্বিতীয় নামটি বিদেশি ক্রিকেটারের। তিনি হলেন চট্টগ্রাম কিংসের পাকিস্তানি তারকা উসমান খান। 246 রানে তালিকায় 3 আছেন ঢাকার ওপেনার তানজিদ তামিম। চতুর্থ স্থানে আছেন ঢাকার আরেক ওপেনার লিটন দাস, যার সংগ্রহ 240 রান। তালিকায় 228 রান নিয়ে 5 নম্বরে আছেন রংপুরের ব্যাটার সাইফ হাসান। বোলিংয়ের সেরা 5-এর 4 জনই বাংলাদেশের। এর মধ্যে উইকেট শিকারের শীর্ষ 3 জনই পেসার। 6 ম্যাচে 14 উইকেট নিয়ে সবার উপরে আছেন রাজশাহীর বোলার তাসকিন আহমেদ। 1 ম্যাচে রেকর্ড 7 উইকেটও নেন ডানহাতি এই পেসার। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে দারুণ এক সুখবর দিয়েছেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। তিনি জানিয়েছেন, পাঞ্জাবের অ্যাটোকে 28 লাখ ভরি স্বর্ণের খনির অনুসন্ধান পাওয়া গেছে। প্রায় 32 কিলোমিটার জুড়ে ওই স্বর্ণের খনি বিস্তৃত। দেশের বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম 8,000 কোটি পাকিস্তানি রুপি বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সাবেক সদস্য জানিয়েছে, পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।